সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং সরকার নির্ধারিত যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে যার যার বাসায় অবস্থান করছে। শ্রীনগর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হাবিবা ফারহানা আজিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা। আজকের ক্লাসটি অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনার ব্যবসার আইনগত পরিবেশের উপর। আজকে তোমাদের চুক্তি আইনের যে চুক্তি ও সম্মতির প্রকারভেদ সেই সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। চুক্তি আইন সম্পর্কিত অনেকগুলো প্রশ্নই আমি এর মধ্যে তোমাদের সাথে আলোচনা করেছি। হ্যাঁ, প্রায় শেষের দিকে চলে এসেছি। চুক্তি আইন সম্পর্কিত যে ধারণাগুলো তোমাদের আগে দিয়েছি এবং বর্তমানে দিচ্ছি, ম্যাক্সিমাম প্রশ্নগুলোই তোমাদের সাথে আমার আলোচনা হয়ে গিয়েছে। আর অল্প কিছু বাকি আছে, সেগুলো আলোচিত হলেই আমাদের চুক্তি আইন শেষ হবে। পরবর্তী পর্যায়ে এই বিষয়ের অন্যান্য বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, আজকের যে আলোচ্য সূচি চুক্তি বা সম্মতির প্রকারভেদ। চুক্তি বা সম্মতি আমরা জানি যে 1872 সালের চুক্তি আইনের 2 জ ধারা অনুসারে আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে আমরা কি বলি? হ্যাঁ, আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে আমরা চুক্তি বলে থাকি, তাই না? এই যে চুক্তি, তার কিছু প্রকারভেদ আছে বা সেগুলো আলাদা আলাদা কিছু ধরন আছে, সেগুলো নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করবো। দেখো, চুক্তি সাধারণত 4 ভাগে আমরা ভাগ করে থাকি। যেমন আইনগত বৈধতার দৃষ্টিকোণ হতে চুক্তির প্রকারভেদ, পদ্ধতিগতভাবে চুক্তির প্রকারভেদ, প্রতিদান প্রদানের দৃষ্টিতে চুক্তির প্রকারভেদ, চুক্তি পালনের দৃষ্টিতে চুক্তির প্রকারভেদ। অর্থাৎ প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে তোমাদের সাথে, তোমরা হয়তো এগুলো যখন পড়াতে যাবো তোমরা অনেকগুলোর সাথে পরিচিত আছো, কিন্তু এগুলো আলাদা আলাদা আমরা ক্লাসিফিকেশন করেছি বা আলাদা আলাদা ভাবে এগুলো আমরা শ্রেণী বিভক্ত করেছি। সেটাই আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই দেখো, আইনগত বৈধতার দৃষ্টিতে চুক্তির শ্রেণীবিভাগ। অর্থাৎ আইনগতভাবে কোন কোন চুক্তি বৈধ, কেন বৈধ, কোনটা অবৈধ বা বলবৎযোগ্য নয়, বাতিল হয়ে যায়, হ্যাঁ, সেগুলো আইনগত দৃষ্টিতে কেন বা আলাদা আলাদা যে ধরনটা আছে সেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করছি। প্রথমেই দেখো, আইনগত বৈধতার দৃষ্টিতে প্রথমেই আমি উপরে লিখছি বিষয়গুলো। প্রথমেই দেখো যে বৈধ চুক্তি। বৈধ চুক্তিটা, হ্যাঁ, বৈধ চুক্তি আমাদের মূলত চুক্তি আইন অনুযায়ী আমরা যেটাকে চুক্তি বলে থাকি সেটা বৈধ চুক্তিকেই আমরা চুক্তি বলে থাকি। 1872 সালে আমাদের যে চুক্তি আইনটি আছে তার 2 জ ধারায় আমাদের যেটা বলা হয়েছে যে আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে আমরা চুক্তি বলে থাকি। অর্থাৎ কি বলা হচ্ছে এখানে? An agreement enforceable by law is a contract. এই যে কথাটা আমরা বলে থাকি 1872 সালের চুক্তি আইন অনুযায়ী, এটাই কিন্তু বৈধ চুক্তি। হ্যাঁ, আইনের দ্বারা যেটা বলবৎ করা যায় সেটাকে আমরা বৈধ চুক্তি বলবো। অর্থাৎ যার বৈধ উদ্দেশ্য আছে, প্রতিদান রয়েছে, পারস্পরিক প্রতিদান রয়েছে এবং চুক্তিভুক্ত পক্ষসমূহের স্বেচ্ছায় সায় রয়েছে, তারা স্বেচ্ছায় চুক্তিটা সম্পাদন করতে, নিজের ইচ্ছায় চুক্তি সম্পাদন করতে রাজি হয়, সেই চুক্তিটাকে আমরা কি বলবো? সেই চুক্তিটাই কিন্তু বৈধ চুক্তি বলবো। An agreement enforceable by law is a contract. অর্থাৎ চুক্তি আইনের যে অত্যাবশ্যকীয় উপাদানগুলো আছে যেগুলো আমরা পড়ে আসছি, 2 বা ততোধিক পক্ষ, হ্যাঁ, তারপরে হচ্ছে কি সম্মতি স্বীকৃতি, তারপর স্বেচ্ছাসায়, বৈধ উদ্দেশ্য, আইনসঙ্গত প্রতিদান, এই যে কথাগুলো, বা চুক্তি সম্পাদনের যোগ্যতা, অর্থাৎ যারা চুক্তি সম্পাদনের যোগ্য, এই পক্ষসমূহ যে চুক্তি সম্পাদন করে থাকে তাকে আমরা আইনের দৃষ্টিতে কি বলবো? আইনগত বৈধতার দৃষ্টিতে তাকে আমরা কি বলবো? বৈধ চুক্তি বলবো। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া যায়, করিম ও রহিম দুইজনই সাবালক ব্যক্তি। করিম তার ঘড়িটি 2000 টাকায় রহিমের কাছে বিক্রি করতে চাইল। রহিম তাতে সম্মতি দিল
এবং করিম তার বিনিময়ে তার ঘড়িটি দিয়ে 2000 টাকা রহিমের কাছ থেকে নিল। এটা কিন্তু একটা বৈধ চুক্তি, কেননা তারা দুজনেই সাবালক, তারা স্বেচ্ছাসায়ের ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে রাজি হয়েছে এবং তাদের বৈধ প্রতিদান রয়েছে, অর্থাৎ একজন ঘড়ি দিয়েছে, আরেকজন কি দিয়েছে, টাকা দিয়েছে, অর্থাৎ আইনসঙ্গত প্রতিদানও এক্ষেত্রে দেওয়া হয়েছে। কাজে এটি একটি বৈধ চুক্তি আইনগত দৃষ্টিতে, আইনগত বৈধতার দৃষ্টিতে। তারপরে আরেকটি রয়েছে কি, দ্বিতীয়ত বাতিল চুক্তি। হ্যাঁ, এটা হচ্ছে আইনগত বৈধতার দৃষ্টিতে যে চুক্তিগুলো রয়েছে তার মধ্যে আরেকটি রয়েছে কি, বাতিল চুক্তি। বাতিল চুক্তিটা কি? বাতিল চুক্তি হচ্ছে যে বাংলাদেশে বলবৎযোগ্য 1872 সালের চুক্তি আইনে অনুযায়ী যেই চুক্তিটি শুরুতেই বাতিল হয়ে যায়, অর্থাৎ চুক্তির যে আইনগত বিধানসমূহ থাকে বা উপাদানগুলো থাকে সেগুলো যেই চুক্তির মধ্যে অনুপস্থিত থাকে, অর্থাৎ এই ধরনের উপাদানগুলো যদি কোনো চুক্তির মধ্যে উপস্থিত না থাকে তাহলে আমরা তাকে বাতিল চুক্তি বলবো। অর্থাৎ আইনগতভাবে 1872 সালের চুক্তি আইন অনুযায়ী এর মধ্যে আইনগত উপাদানগুলোর অনুপস্থিতি পরিলক্ষিত হয়, যার প্রেক্ষিতে আমরা এই চুক্তিকে বাতিল চুক্তি বলবো। তৃতীয়ত দেখো, আইনগত বৈধতার দৃষ্টিতে আরেকটি চুক্তি হচ্ছে কি, বাতিল যোগ্য চুক্তি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় ছোট প্রশ্ন আমাদের আসে। বাতিল যোগ্য চুক্তি, বাতিল চুক্তিও আমাদের ছোট প্রশ্ন বা ক বিভাগে যে 1 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আছে তার মধ্যে আমরা এই বাতিল যোগ্য চুক্তিটা পাই, যেটা আইনের দৃষ্টিকোণ থেকে, আইনগত বৈধতার দৃষ্টিকোণ থেকে এক ধরনের শ্রেণী বিভাগ। বাতিল যোগ্য চুক্তি কি, খুব মনোযোগ দিয়ে শোনো। যেই চুক্তি এক পক্ষের দৃষ্টিতে বৈধ হয়, অর্থাৎ বা এভাবে বলা যায় যে 1872 সালের চুক্তি আইনে 2 ক ধারা অনুযায়ী বলা হয়েছে যে যেই সকল সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য কিন্তু অন্য পক্ষের বা অপর পক্ষের ইচ্ছা অনুযায়ী বলবৎযোগ্য নয় তাকে বাতিল যোগ্য চুক্তি বলা হয়। অর্থাৎ এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুযায়ী সেটা গ্রহণ করা যায়, অর্থাৎ বাতিল যোগ্য নয় বা অর্থাৎ বলবৎযোগ্য, কিন্তু অন্য পক্ষের ইচ্ছা অনুযায়ী যেটা বলবৎযোগ্য নয় তাকে আমরা বাতিল যোগ্য চুক্তি বলি। অর্থাৎ এখানে দুইটি পক্ষ, এক পক্ষের ইচ্ছা অনুযায়ী এটা বলবৎ করা যায়, অর্থাৎ এটাকে গ্রহণ করা যায়, কিন্তু অন্য পক্ষের ইচ্ছা অনুযায়ী এটাকে গ্রহণ করা যায় না, অর্থাৎ বলবৎ করা যায় না। 1872 সালের চুক্তি আইনের 10(2) ঝ ধারা অনুযায়ী তখন তাকে আমরা কি বলবো, বাতিল যোগ্য চুক্তি বলবো। বাতিল যোগ্য চুক্তিতে কি দেখো, বল প্রয়োগের মাধ্যমে, কারোর উপর বল প্রয়োগ করে, অনুচিত প্রভাব খাটিয়ে, মিথ্যা বর্ণনা দিয়ে, প্রতারণা করে যদি এক পক্ষ অপর পক্ষের সায় আদায় করে নেয়, তবে যেই পক্ষের সায় আদায় করে নেওয়া হয়েছে সেই পক্ষের ইচ্ছা অনুযায়ী ওই চুক্তিটি বাতিল হতে পারে। এই জন্যই এটাকে বাতিল যোগ্য বলা হয়, অর্থাৎ বাতিল হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষ, যার কাছে অনুচিত প্রভাব খাটানো হয়েছে, যার উপর বল প্রয়োগ করা হয়েছে, যাকে মিথ্যা বর্ণনা দেওয়া হয়েছে, যার সাথে প্রতারণা করা হয়েছে, ওই পক্ষ যদি চায় তাহলে কি চুক্তিটি বাতিল করতে পারে। হ্যাঁ, এই জন্যই বলা হয়েছে যে এক পক্ষের ইচ্ছা অনুযায়ী চুক্তিটি বাতিলযোগ্য এবং অপর পক্ষের ইচ্ছা অনুযায়ী চুক্তিটি গ্রহণযোগ্য হয় তখন তাকে বাতিলযোগ্য চুক্তি বলা হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত না ক্ষতিগ্রস্ত পক্ষ এটাকে বাতিল ঘোষণা করে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই চুক্তিটি বলবৎ থেকে যায়। হ্যাঁ, এটাই এখানে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই চুক্তি ক্ষতিগ্রস্ত পক্ষ কর্তৃক বাতিল বলে ঘোষিত না হয় ততক্ষণ পর্যন্ত তা বৈধ চুক্তি হিসেবে বিবেচিত হয়। এবং আরও বলা হয়েছে যে বাতিল ঘোষিত না হওয়া পর্যন্ত এই চুক্তিতে উভয় পক্ষেরই দায় দায়িত্ব থাকে, অর্থাৎ চুক্তিভুক্ত যে দুইটি পক্ষ থাকে বা একাধিক পক্ষ থাকে তাদের উভয়েরই কিন্তু দায় দায়িত্ব থেকে যাবে যতক্ষণ পর্যন্ত চুক্তিটি বাতিল বলে ঘোষিত না হবে। তৃতীয়ত বলা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত পক্ষ ভিন্ন অপর পক্ষ বা পক্ষগণ সকল সময়ে এই চুক্তির দায় দায়িত্ব গ্রহণ
পালনে বাধ্য থাকবে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে পালন নাও করতে পারে, কিন্তু অপর পক্ষ যারা অনুচিত প্রভাব খাটিয়েছে তারা কিন্তু পালনে বাধ্য থাকে। তারপরে আরেকটা কথা বলা হয়েছে, এই চুক্তি প্রকৃতপক্ষে কোনো সম্পূর্ণ চুক্তি নয়, এটি শেষ পর্যন্ত বাতিল বলে বিবেচিত হয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে এই বাতিলযোগ্য চুক্তি বা একটা ধরন, চুক্তির যে ধরনগুলো আমরা পড়ছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে বাতিলযোগ্য চুক্তি। এক পক্ষের ইচ্ছা অনুযায়ী এটা বলবৎযোগ্য, অপর পক্ষ বিশেষ করে ক্ষতিগ্রস্ত পক্ষের ইচ্ছা অনুযায়ী যদি এটা অবলবৎযোগ্য বলে ঘোষিত হয় তখন তাকে আমরা কি বলি? বাতিলযোগ্য চুক্তি বলি। উদাহরণ এখানে আমরা আরেকটা দিচ্ছি, খকে হত্যা করার হুমকি প্রদান করে 1000 টাকার হাতঘড়িটি 100 টাকায় ক্রয় করলো, এটি কিন্তু বাতিলযোগ্য চুক্তি, কেননা এখানে বল প্রয়োগ করা হয়েছে। খয়ের উপর বল প্রয়োগ করে তার 1000 টাকার ঘড়িটি 100 টাকায় নিয়ে নেওয়া হচ্ছে। পরবর্তীতে খ যদি এই সংক্রান্ত ব্যাপারে কোনো মামলা দায়ের করে তাহলে চুক্তিটি বাতিল বলে বিবেচিত হবে। ঠিক আছে, তাহলে এটি বাতিল বলে বিবেচিত হবে। এটি হচ্ছে আরেকটি ধরন। এবং আইনের দৃষ্টিতে, আইনগত বৈধতার দৃষ্টিতে চুক্তির আরেকটি ধরন হচ্ছে, দেখো, অবলবৎযোগ্য চুক্তি। অর্থাৎ আমরা বললাম বাতিল চুক্তি, বৈধ চুক্তি, বাতিল চুক্তি, বাতিলযোগ্য চুক্তি। আরেকটি হচ্ছে অবলবৎযোগ্য, অর্থাৎ যেটা বলবৎ করা যায় না, আইনগতভাবে যেটাকে বলবৎ করা যায় না, হ্যাঁ, সেটাকেই অবলবৎযোগ্য চুক্তি বলে। অবলবৎযোগ্য চুক্তি এটাও আইনগত বৈধতার দৃষ্টিতে আরেকটি ধরন, চুক্তির আরেকটি ধরন হচ্ছে কি? অবলবৎযোগ্য চুক্তি। অবলবৎযোগ্য চুক্তিতে বলা হচ্ছে যে আইনগত ত্রুটি বিচ্যুতির কারণে যদি কোনো চুক্তি বাতিল হয়ে যায় তখন তাকে আমরা, বা গ্রহণ করা না হয় তখন তাকে আমরা কি বলে থাকি? অবলবৎযোগ্য চুক্তি বলে থাকি। অর্থাৎ এখানে আইনগত কি থাকে না, আইনগত ত্রুটি বিচ্যুতি থাকে। যেমন ধরো যদি কোনো হলফনামায়, এখানে ছোট করে একটা উদাহরণ দেয়, যদি কোনো চুক্তিতে স্ট্যাম্প যুক্ত করা বা নিবন্ধিত করার বিধান থাকে কিন্তু এটা যদি স্ট্যাম্প যুক্ত না হয় বা নিবন্ধিত না হয় তাহলে সেটা কিন্তু অবলবৎযোগ্য চুক্তি হবে। অর্থাৎ আইনগতভাবে সেটাই ত্রুটি বিচ্যুতি থেকে যায়, তাহলে তাকে আমরা কি বলবো? অবলবৎযোগ্য চুক্তি বলবো। তাইলে আইনগত বৈধতার দৃষ্টিকোণ থেকে আমরা 4 ধরনের চুক্তি পেলাম: বৈধ চুক্তি, বাতিল চুক্তি, বাতিলযোগ্য চুক্তি এবং সর্বশেষ পেলাম অবলবৎযোগ্য চুক্তি। এবার আমরা পদ্ধতিগতভাবে চুক্তির ধরন করব। পদ্ধতিগতভাবে 2 ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ব্যক্ত চুক্তি, একটি হচ্ছে ব্যক্ত চুক্তি, আরেকটি হচ্ছে অব্যক্ত চুক্তি। অব্যক্ত মানে যেটা ব্যক্ত করা যায়, ভাষার মাধ্যমে ব্যক্ত করা যায়, তাকে আমরা ব্যক্ত চুক্তি বলে থাকি। চিঠি, লিখিতভাবে বা মৌখিকভাবে যেই চুক্তিটা আমরা প্রয়োগ করতে পারি, হ্যাঁ, তাকে আমরা ব্যক্ত চুক্তি বলি। আর অব্যক্ত চুক্তিটা হচ্ছে যেটা আকার ইঙ্গিতের মাধ্যমে করা হয়ে থাকে বা এমন কোনো সংকেত প্রদান করা হয়ে থাকে যার মাধ্যমে চুক্তি সম্পাদিত হয়ে থাকে, তাকে আমরা অব্যক্ত চুক্তি বলি। এখানে অব্যক্ত চুক্তির একটা উদাহরণ দেখো, যে ওজন মাপক যন্ত্রে নির্দিষ্ট পরিমাণ পয়সা ফেলে ওজন পরীক্ষা করলো, অর্থাৎ ওজনটা কিরকম সেটা যাচাই করার জন্য ওজন মাপার যন্ত্রে একটা পয়সা, একটা কয়েন ফেললো, কয়েন ফেলার পরে সেটা পরীক্ষা করে দেখলো। এটা কিন্তু অব্যক্ত চুক্তি, সে কারোর সাথে আলাপ আলোচনা করেনি, তার আচার আচরণের মাধ্যমে, তার ইঙ্গিতের মাধ্যমে সে এই কাজটি করলো, তাকে কি বলা হয়? অব্যক্ত চুক্তি। তাইলে পদ্ধতিগতভাবে চুক্তি 2 ধরনের: ব্যক্ত অর্থাৎ যেটা ভাষাগতভাবে যে চুক্তিটা সম্পাদিত হয় তাকে আমরা ব্যক্ত চুক্তি বলি, আর যেটা আকার ইঙ্গিত আচার আচরণের মাধ্যমে করা হয়ে থাকে তাকে আমরা অব্যক্ত চুক্তি বলি। তারপরে দেখো, দেখো আমরা যে এই 4টা ধরন পড়ছি তার মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ধরন হচ্ছে আমাদের আইনগত বৈধতার দৃষ্টিতে চুক্তির প্রকারভেদটাই হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তারপরে বাকিগুলো আমরা লিখবো, কিন্তু এটার প্রতি বেশি দৃষ্টি দিব। তারপরে দেখো প্রতিদান প্রদানের দৃষ্টিতে আবার চুক্তিকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে এক
দ্বিপাক্ষিক চুক্তি। একপাক্ষিক চুক্তি কি, যখন একজন মাত্র ব্যক্তি চুক্তি সম্পাদনের জন্য প্রতিশ্রুতি প্রদান করে থাকে, অপর পক্ষ এখানে কোনো প্রতিশ্রুতি প্রদান করে না, অর্থাৎ একজন ব্যক্তি এক্ষেত্রে চুক্তিটি করে থাকে, তখন তাকে একপাক্ষিক চুক্তি বলে। অর্থাৎ সেই চুক্তি পালনের প্রতিশ্রুতি প্রদান করে থাকে। এক্ষেত্রে পারস্পরিক কোনো প্রতিশ্রুতি প্রদানের বিষয় থাকে না, অর্থাৎ উভয় পক্ষের এক্ষেত্রে দায় দায়িত্ব থাকে না, কেবলমাত্র এক পক্ষেরই দায় দায়িত্ব সৃষ্টি হয়, তাকে আমরা একপাক্ষিক চুক্তি বলি। যেমন কোনো ব্যক্তি তার সম্পত্তি কোনো মসজিদে বা কোনো স্কুলে দান করে গেল, এর বিনিময়ে কিন্তু সে কোনো প্রতিদান আশা করলো না, তাকে আমরা একপাক্ষিক চুক্তি বলি। অর্থাৎ প্রতিদানের দৃষ্টিতে এখানে কোনো প্রতিদান সে পাচ্ছে না, তাকে একপাক্ষিক কি বলবো, একপাক্ষিক চুক্তি বলবো। আরেকটা হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি। এইটাই সাধারণত আমরা যে চুক্তি সম্পাদন করে থাকি, ম্যাক্সিমাম চুক্তিগুলোই সাধারণত দ্বিপাক্ষিক চুক্তি হয়ে থাকে। অর্থাৎ এখানে দুই বা ততোধিক পক্ষ থাকে। এক পক্ষ কোনো বিষয়ে চুক্তি উত্থাপন করলে, প্রস্তাব উত্থাপন করলে অপর পক্ষ তাতে স্বীকৃতি প্রদান করে থাকে, তাকে আমরা দ্বিপাক্ষিক চুক্তি বলে থাকি। যেমন তার ঘড়িটি ক্ষয়ের নিকট 1000 টাকায় বিক্রয়ের প্রস্তাব করবে, তাতে স্বীকৃতি প্রদান করবে, এটা কিন্তু দ্বিপাক্ষিক চুক্তি। অর্থাৎ এখানে বৈধ প্রতিদান রয়েছে। যখন পারস্পরিক প্রতিদানের বিনিময়ে চুক্তি সম্পাদিত হয়, পারস্পরিক প্রতিশ্রুতির বিনিময়ে চুক্তি সম্পাদিত হয়, তখন তাকে আমরা কি বলি, প্রতিদানের দৃষ্টিতে, প্রতিদান প্রদানের দৃষ্টিতে আমরা তাকে চুক্তি বলে থাকি। আচ্ছা, গেল। সর্বশেষ আমাদের দেখো, চুক্তি পালনের দৃষ্টিতে আমাদের চুক্তি আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সম্পূর্ণ চুক্তি, যে ক্ষেত্রে চুক্তি অনুযায়ী উভয় পক্ষই কার্য সম্পাদন করে ফেলেছে, তাকে আমরা সম্পূর্ণ চুক্তি বলি। যেমন অর্থাৎ এক্ষেত্রে উভয় পক্ষই তাদের প্রতিদান যুগপতভাবে অর্থাৎ পারস্পরিকভাবে প্রদান করে দিয়েছে। তার ঘড়িটি 1000 টাকায় বিক্রির জন্য ক্ষয়ের সাথে চুক্তি সম্পাদন করলো, ঘড়িটি খকে দিয়ে দিল, তার বিনিময়ে কি করলো, 1000 টাকা কে প্রদান করলো। অর্থাৎ চুক্তিটি সম্পাদিত হয়ে গিয়েছে, চুক্তির কার্যক্রম সম্পন্ন হয়েছে। এটা চুক্তি পালনের দৃষ্টিতে একটি, তার মানে হচ্ছে কি সম্পূর্ণ চুক্তি। আরেকটি হচ্ছে সম্পাদ্য চুক্তি, যে চুক্তিটি ভবিষ্যতে পালিত হবে বলে পারস্পরিক চুক্তি সম্পাদিত হয়। কি হয়, পারস্পরিক সম্মতি, এক পক্ষ অপর পক্ষের সাথে সম্মতি প্রদান, পারস্পরিক সম্মতি আদান প্রদান করে, তাকে আমরা কি বলে থাকি, সম্পাদ্য চুক্তি বলি। যেমন এক্স পরবর্তী 1 মাসের মধ্যে ওয়াইকে নির্দিষ্ট মূল্যে 100 মণ চাল প্রদান করবে, এই বিষয়ে চুক্তি সম্পাদন করবে, এটি হচ্ছে সম্পাদ্য চুক্তি। তাহলে দেখা যাচ্ছে যে চুক্তি পালনের দৃষ্টিতে চুক্তি দুই ধরনের হয়ে থাকে, একটি সম্পন্ন চুক্তি আর একটি সম্পাদ্য চুক্তি। তাহলে আমরা কি আলোচনা করলাম আজকে, চুক্তি বা সম্মতির প্রকারভেদ। 4 ধরনের চুক্তি আমরা পেলাম বা সম্মতি আমরা পেলাম, আইনগত বৈধতার দৃষ্টিতে, পদ্ধতিগতভাবে প্রতিদান প্রদানের দৃষ্টিতে এবং চুক্তি পালনের দৃষ্টিতে। হ্যাঁ, এগুলো আমরা যখন পরীক্ষায় আসবে এইভাবে সুন্দর করে ভাগ ভাগ করে লিখব। এবং তোমরা এই যে আমরা করলাম, এই প্রকারভেদের দৃষ্টিতে আমরা বাতিল চুক্তি এবং বাতিলযোগ্য চুক্তির পার্থক্য, এটা আমরা পড়ে নিব, নিজেরা বইয়ে পড়ে নিব, খুব সুন্দরভাবে বইয়ে আলোচনা করা আছে, সেগুলো আমরা পড়ে নিব। আরও আছে যেমন বাতিল চুক্তি, অবৈধ বাতিল সম্মতি, অবৈধ সম্মতি, এগুলো আমরা দেখে নিব। আজকের জন্য আমার আলোচ্য তোমাদের সাথে এইটুকুই, আগামী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।